অভিজ্ঞতা বলতে এটা আমার সঙ্গে ঘটে না, মানে আমার নানা ভাই আছে কি ওনার সঙ্গে, প্লাস আমাদের যে এলাকায় যারা 2-3 জন ছিল ওনার সঙ্গে রিসেন্টলি আরও যে মেইন ইন্টারেস্টিং মানে ঘটনাটা সেটা বলবো আর কি, এটার সঙ্গে আর কি সিকোয়েন্স আছে। তো আমার নানা ওনার আর কি প্রচুর মাছ ধরার ইচ্ছা, মানে শখ আর কি বলতে পারি, এটা একটা হবি ওনার ছোটোবেলা থেকে আর কি, প্রচুর উনি মাছ ধরার প্রতি ওনার একটা ইচ্ছা। মানে উনি যেখানে আর কি মাছের সন্ধান পায় সেখানে উনি রাত বেরোতে চলে যায় মাছ ধরতে। তো উনি প্রতিদিনের ন্যায় আর কি উনি রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে, গ্রাম অঞ্চলের মানুষ যেহেতু, তো উনি খাওয়া দাওয়া শেষ করছে আপনার প্রায় 7টা-8টার ওদিকে হবে মেবি। তো উনি খাওয়া দাওয়া শেষ করে ওনার যে মাছ ধরার জাল ছিল সেই জাল নিয়ে উনি মাছ ধরার উদ্দেশ্যে ওনার বাসা থেকে আপনার উত্তরে আপনার প্রায় 1.5 কিলোমিটার দূর হবে এরকম দূরে কি উনি মাছ ধরতে যায়। তো ওইখানটা ছোটো একটা কালভার্টের মধ্যে ব্রিজ আছে, তো উনি রেগুলার ওই জায়গায় আর কি মাছ ধরতে যায় রাত্রেবেলা। তো প্রতিদিনের ন্যায় উনি সেদিনও গেছে। তো যাওয়ার পথে উনি মাছ ধরতেছে ওই জায়গায়, ওনারা কি ওনাদের সঙ্গে যারা মাছ ধরে 4-5 জন মিলে প্রতিদিন ওই একই সঙ্গে আবার ওনারা মাছ ধরতেছে। তো এক পর্যায়ে মাছ ধরতে মানে মোটামুটি ভালো ধরনের মাছই আর কি পাইছে। তো ওনারা মাছ যেহেতু ভালোই পাইছে ওনারা তখন বলা বলি করতেছে যে আমরা যেহেতু ভালোই মাছ পাইছি, তো আমরা এখন বাসায় যাই, রাত তো অনেক হয়ে আসতেছে, প্রায় 12টার মতো বাজতেছে, বাসায় চলে যাই, আবার আগামীকাল আসবো। তো যেই কথা সেই কাজ। তো আমার নানা বাসার উদ্দেশ্যে রওনা দেয়। তো আমার নানা মানে ওনার বাসা থেকে উনি একাই গেছে, আর বাকি যে 4-5 জন ছিল ওনারা ওদের বাসায় কাছাকাছি ওই এলাকাতেই। আর আমার নানা যে পথ দিয়ে আসবে উনি একাই। তো যে পথ দিয়ে উনি আসে সেই জায়গায় মানে পথটা এমন একটা পথ আর কি, মানে রাস্তার দুই ধার দিয়ে আর কি বাস যায়। তো ওই জায়গাটা দিনের বেলা তো মানে প্রচুর অন্ধকার থাকে, তো রাত্রেবেলা তো আরও বিশাল মানে গভীর অন্ধকার। তো ওনার কাছে হ্যারিকেন ছিল, মাছ ধরার জাল ছিল, আবার মাছ রাখার জন্য যে আমাদের উত্তরাঞ্চলে গাইবান্ধা জেলায় যে মাছ রাখার যে জিনা আর কি বলে ওটাকে, তো ওই জিনার ভিতরে কি মাছ ছিল, জিনা ভর্তি মাছ। তো উনি আসতেছে আনুমানিক রাত 1টার মতো বাজে আর কি তখন। তো উনি আসতেছে, তো উনি আসতে মানে উনি ভাবলো যে একটা আমি বিড়ি ফুগাই আর কি। তো ওনার লুঙ্গির ভিতর থেকে বিড়ি বের করলো। তো বিড়ি বের করে উনি বিড়িটা আর কি জ্বালাচ্ছে। তো জ্বালানোর পরে উনি বিড়িটা ফুকাচ্ছে, ওই মুহূর্তে উনি পা ফেলবে আর কি। তো ওই মুহূর্তে উনি দেখতে পেলো যে একটা বাঁশ আর কি সামনে মানে ধুম করে পড়ে গেল, একটা বাঁশ ঝাড় থেকে। উনি তো অবাক হয়ে গেল যে এইরকম তো কোনো সময় হয়নি আগে, আজকে এটা হঠাৎ করে এই জায়গাটা হলো আমার সঙ্গে। তো তারপর উনি একটা মানে আচমকা একটা আর কি ভয় পেয়ে গেছে যে আসলে ব্যাপারটা কী। তো তারপর উনি এই জায়গায় দাঁড়ায় যায়। তো দাঁড়ায় যাওয়ার পর উনি ভাবতেছে আমি যদি বাসের উপর দিয়ে যাই তো আমাকে যদি আবার চটকে ফেলা দেয়, যেহেতু উনি শুনছে যে এইরকম ঘটনাগুলো কি হয় ওনার জানা মতে। তো উনি বাসটার উপর দিয়ে না গিয়ে উনি ওখানে দাঁড়াইল। তো দাঁড়ানোর পরে উনি বিড়ি ফুকাচ্ছে, তবু বাসটা উঠতেছে না। তো উঠতেছে না, এক পর্যায়ে বিড়িটা শেষ হয়ে যায়। প্রথম যে উনি বিড়িটা মানে জ্বালাইছিল সেটা এক পর্যায়ে শেষ হয়ে যায়। যাওয়ার পরে উনি কিছুক্ষণ পরে আবার একটা বিড়ি জ্বালালো। তো ওটাও মানে এক পর্যায়ে শেষের দিকে, তবু বাসটা উঠতেছে না। তো উনি ভেবে না পেয়ে উনি অনেকের কাছে তো শুনছে এরকম যে আমি যদি বাসের উপর দিয়ে যাই তাহলে হয়তো আমাকে বাস মানে ফেলা দিতে পারে, আবার যদি আমি বাসটায় নিচ দিয়ে যাই হয়তো আমাকে চাপ দিতে পারে। এই যে একটা ওনার ভিতরে ভয় বা একটা জানার যেটা বিষয়, উনি এগুলো জানতেছে বা জানা ছিল, তাই জন্য উনি আর কি উপর দিয়েও যাচ্ছে না, নিচ দিয়েও যাচ্ছে না। তো উনি এক পর্যায়ে ভেবে না পেয়ে ওনার কাছে যে হাতে হারিকেনটা ছিল, তেল পরে আর কি শেষের দিকে ওটা নিবু নিবু করে জ্বলতেছে। তখন ভেবে পাচ্ছে না, রাস্তা মানে অন্ধকার রাত, আবার উনি একাই আছে সেই পথের মধ্যে। তো ক্যামেরাটার কি ভয়ানক ব্যাপার। তো তারপর উনি ভেবে না পেয়ে ওনার যে পরনে যে কাপড় ছিল সেটা উনি খুলে মাথায় আর কি বাঁধে পাগড়ির মতো করে। তো ওটা বাঁধার পরে সঙ্গে সঙ্গে বাসটা আর কি উঠে যায় উপর দিকে। তো উনি ওই জায়গাটা সঙ্গে সঙ্গে ওই জায়গাটা আর কি দৌড়তে পার হয়ে যায়, ওনার কাছে যা জিনিস ছিল ওনার মাছ ধরার যাবতীয় জিনিসগুলো নিয়ে উনি দৌড়ে ওই জায়গাটা পার হয়ে যায়। তো প্রতিদিন আমার বাসায় গিয়ে পৌঁছালো। তো যাওয়ার পরে আমার নানিকে আর কি এগুলো ঘটনা বলছে। তো আমার নানি তো বলে যে ওই জায়গাতে এরকম একটা খারাপ কিছু আছেই, সেটা তো সবাই বলে, তো ওই জায়গায় সাবধানে আসলেই তো হয়। তো উনি বলে আমি তো সাবধানে আসতেছিলাম প্রতিদিনের নেই, কিন্তু আমার সঙ্গে যে আজকে ঘটবে আমি তো এটা জানি না। তো উনি তখন মনে করেন যে আমার নানি একটু গরম পানি করে এনে দিল, আবার ওই যে কাস্তে যে বলে আমাদের ওই উত্তর অঞ্চলে, কেউ ধান কাটা কাস্তে গরম করে সেই গরম পানি খাওয়াইছে একটু, যাতে ভয়টা আর কি কেটে যায়। তো ওইগুলো খাওয়ানোর পরে উনি খাওয়া দাওয়া করে আর কি ঘুমায় পড়ছে আর কি আবার। তো ঘুমায় পড়ছে, পরের দিন আবার আমাদের যে এলাকার মেম্বার ছিল উনি এখন মারা গেছে, আপনার 7-8 বছর হবে আর কি উনি মারা যাওয়ার। তো উনি সাবেক মেম্বার আমাদের এখন বর্তমানে, তো উনি তখন মারা গেছে। তো পরের দিন হাটের দিন আর কি
আমাদের ওইদিকে সপ্তাহে 2 দিন হাট হয়, মঙ্গলবার আর 2বার শুক্রবার। তো মঙ্গলবারের দিন আর কি উনি হাটে গেছে হাটবেলা। তো হাট থেকে ফেরার পথে এইরকম আনুমানিক আপনার 11টা 12টা এইরকম হবে, মেম্বারশিপ উনি একাই আসছে। তখন ওইদিকে তো আর কি ইলেকট্রিসিটি ছিল না, আপনার যানবাহনও তেমন মানে একটা ভালো একটা কোনো ব্যবস্থা নেই, হেঁটে হেঁটে আর কি আসতে হয়। মানে বাসা থেকে হাটের দূরত্ব আপনার প্রায় 3 কিলোমিটার, দাঁড়িয়েপুর নামে হাট, গাইবান্ধা জেলার। সেই দাঁড়িয়েপুরের হাট থেকে উনি গিয়েছে। তো হাট থেকে ফেরার পথে উনি বাসায় ফিরতেছে উনি একাই, অন্ধকার রাত্রে উনি একাই। তো আসতেছে ওই জায়গাতে, ওই একই জায়গাতেই উনিও এর আগে শুনছে যে ওই জায়গাটায় মানে খারাপ কিছু একটা আর কি আছে, প্যারানর্মাল যে ঘটনাগুলো ঘটে ওই জায়গাতে একটু ঘটে আর কি, উনিও জানতো। তো ওই জায়গাতে এসে উনি দেখলো যে ছাগলের বাচ্চা, মানে একটা ছাগলের বাচ্চা যে 3 দিন 4 দিন বয়স হলে যে একটা ছাগলের বাচ্চা হয়, ফুটফুটে একটা ছাগলের বাচ্চা। তো দেখতেছে একটা ফুটফুটার সাদা রঙের একটা ছাগলের বাচ্চা ওই জায়গাতে লাফালাফি করতেছে। তো উনি তখন ভাবলো আচ্ছা এই ছাগলের বাচ্চাটা কার হতে পারে, পাশে কিন্তু আবার বাড়িও আছে। তো উনি ভাবলো আচ্ছা ছাগলের বাচ্চাটা হয়তো ওই বাড়িরই হবে, হয়তো রাখছে গোয়াল ঘরে, হয়তো বের হয়ে আসছে আর কি। তো উনি ভাবলো যে আমি ছাগলের বাচ্চাটা নিয়ে যাই, এত রাত ডাকাডাকির দরকার নেই, আমি নিয়ে যাই বাসে, পরের দিন আমি সকালবেলা এসে দিয়ে যাবো যে আপনাদের ছাগলের বাচ্চা এইরকম বের হয়েছিল, তো আমি তো পাইছি। তো উনি এটা ভেবে ওই ছাগলের বাচ্চাটা উনি ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, সেই মেম্বারশিপ ঘাড়ে করে নিয়ে আসতেছে বাসার দিকে। তো আসার পথে কিছু দূর আসার পথে মানে ছাগলের বাচ্চা একটা নর্মালি ওয়েট আপনার মনে করেন যে 2 থেকে 3 কেজি এরকম হতে পারে। কিন্তু উনি কিছু দূর মানে কিছু দূর পথ আসার পরে উনি ফিল করতে পারছেন যে না মানে এটার ওয়েটটা আপনার 8-10 কেজির মতো হচ্ছে। তো উনি ভাবতেছে না এত তো ওয়েট হওয়ার কথা না। তো তারপরে ওই সময় ওনার আবার প্রাকৃতিক যে একটা যে চাপটা আর কি, উনি প্রাকৃতিক ডাকে আর কি সারা দিয়ে তো পথের মাঝখানে উনি প্রসাব করতে বসেছে। তো প্রস্রাব করতে বসছে, ছাগলের বাচ্চাটা ওইখানে নামা রাখছে আর কি সাইডে ঘাট থেকে। তো রাখার পরে উনি প্রস্রাব করে ফিরে দেখছে ছাগলের বাচ্চাটা নেই। তো উনি তো অবাক যে কী অবস্থা, আমি রাখলাম জিনিসটা, এটা কোথায় গেল, একটা জলযন্ত্র একটা ছাগলের বাচ্চা, নাদুস নুদুস একটা অনেক সুন্দর একটা বাচ্চা কোথায় গেল। তো কেমনটা যেন ঘাবড়ে একটা মানে ভয় পেয়ে গেল আর কি, যে এটা কেমন কীভাবে ঘটলো এই জিনিসটা, একটা ছাগলের বাচ্চা আমি নিয়ে আসলাম, জীবন্ত ছাগলের বাচ্চা, অথচ ছাগলের বাচ্চাটা এখান থেকে নেই। তো উনি এটা ভাবতে ভাবতে আর কি উনি বাসায় চলে গেল। এরপরে বাসায় গিয়ে পৌঁছালো। সেদিন ওনার সঙ্গে এই ঘটনাটা এখান থেকে শেষ হয়ে গেল। তারপর আবার 1 সপ্তাহ পর আবার সেই মেম্বারশিপ ওই দাঁড়িয়েপুরের হাটে গেছে বাজার করতে। তো বাজার থেকে ফেরার পথে ওই একই জায়গাতে দেখতেছে একটা মিষ্টি কুমড়া পড়ে আছে, সুন্দর একটা পাকা মিষ্টি কুমড়া পড়ে আছে ওই জায়গাতে। তো তখন উনি ভাবতেছে যে আজকে তো হাটের দিন, হয়তো কেউ নিয়ে যাচ্ছিল, হয়তো পড়ে গেছে বুঝতে পারিনি, তাই জন্য মিষ্টি কুমড়াটা কাঁধে করে বাসায় নিয়ে যাচ্ছে। মানে প্রচুর ওয়েট আর কি, উনি ফিল করতেছে যে অনেক ওয়েট। একটা মিষ্টি কুমড়া তো স্বাভাবিক আপনার 4-5 কেজি ওয়েট হওয়ার কথা, কিন্তু ওটা আপনার 20 কেজির মতো ওয়েট মনে হচ্ছে ওনার কাছে। তবু উনি কিছুটা না ভেবে উনি মিষ্টি কুমড়া মানে কাঁধে করেই নিয়ে যাচ্ছে বাসায়। বাসায় নিয়েও গেছে, নিয়ে যাওয়ার পর রান্না করেছিল, রান্না করে রাখছে। এখন ওনার বিবিকে বলছি যে সকালবেলা মিষ্টি কুমড়াটা যেন রান্না করে। ওনার বিবি দেখছে যে মিষ্টি কুমড়া অনেক সুন্দর একটা পাকা মিষ্টি কুমড়া, বিশাল বড় আকৃতির একটা মিষ্টি কুমড়া, উনিও দেখছে। তো রান্না করে রেখে ওনার আবার ঘুমাই গেছে রাত্রেবেলা। তারপর সকালবেলা পরের দিন সকালবেলা উঠে দেখে যে মিষ্টি কুমড়া রান্নাঘরে নাই। ওনারা তো অবাক, কী অবস্থায় মিষ্টি কুমড়া নিয়ে আসলাম, মিষ্টি কুমড়াটা কোথায় গেল। তো ওনারা একটা মানে ঘাবড়ে গেল, মানে ভয়ের ভিতরে একটা পড়ে গেল যে এইরকম এর আগে তো ছাগলের বাচ্চা পাইছিলাম ওই জায়গায়, তো কিছু দূর আসার পথে তো রাখার পরে তো দেখি ছাগলের বাচ্চা নেই। আবার একটা মিষ্টি কুমড়া নিয়ে আসলাম ওই সেম একই জায়গা থেকে, তো মিষ্টি কুমড়া বাসায়ও নিয়ে আসলাম বাসা অবধি, কিন্তু মিষ্টি কুমড়াটা তো আর নাই রান্নাঘর থেকে। তো ক্যামেরার জন্য ভয়ের ভিতরে উনি পড়ে গেছে, কাউকে বলতেছে না, ভয়ের ব্যাপারটা কাউকে বলতেছে না। ওনাদের যে 2 জন স্বামী স্ত্রী, ওনাদের ভিতরে কি কথাটা চাপানো ছিল। আবার কিছুদিন পর 15-20 দিন পর উনি আবার সেই দাঁড়িয়েপুরে মানে হাটে গেছে। হাটবেলা উনি বিকেলের ওইদিকে রওনা দিয়ে গেছিল, মানে ফিরতে ফিরতে ওই আনুমানিক 10টা-11টা বেজে গেছে, আবার অন্ধকার রাত্রি। আবার আসতেছে ওই একই জায়গায় এসে উনি দেখে যে পথের মাঝখানে মরার যে খাটিয়াগুলো আছে, সেই খাটিয়ে তো সাধারণত 4 জন ধরতে হয়। তো ওইখানে দেখতেছে যে লাশ আছে খাটিয়ার উপরে, কিন্তু একজন নেই, 3 জন ধরা আছে, একজন আর কি কমতি। ওই বাকি 3 জন আবার ওই মেম্বারকে ডাকতেছে যে এদিকে আসো, এটা একটু ধরো, একটু সাহায্য করো, আমাদেরকে সাহায্য করো।
এখন উনি ওটা দেখে মানে অনেক ভয়ে পড়ে গেছে যে কী অবস্থা, এত রাত্রে এই জায়গাতে খাটিয়ে নিয়ে 3জন লোক আছে, আবার খাটিয়ের উপরে একজন মৃতদেহ শোয়া আছে দেখতেছি। তো ওনারা 3জন আমাকে ডাকতেছে যে এইদিকে আসো এইদিকে আসো, আমাকে সাহায্য করো। তো উনি ভয় পেয়ে রাস্তা দিয়ে না দৌড় দিয়ে উনি জমি দিয়ে মানে দৌড় দিছে, এই যে ভয়ের ব্যাপারটা, উনি জমি দিয়ে দৌড় দিছে, দৌড় দিয়ে ওই জায়গাটা ক্রস করে চলে গেছে আর কি। দৌড় দিয়ে ওই এক দৌড়ে উনি বাসায় গিয়ে পৌঁছেছে, আর কোথাও থামেনি। তো বাসায় গিয়ে পৌঁছার পরে উনি দরজায় গিয়ে তো এইরকম মানে দরজা নক করে আর কি উনি পড়ে গেছে, ফিরে পড়ে গেছে। আর দরজা খুলে দেখে যে এইরকম উনি অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তারপর ওনাকে ধরাধরি করে ওনাকে পানি খাওয়ানো হলো। তারপর ওনার যখন জ্ঞান ফিরল ওনাকে জিজ্ঞেস করানো হলো যে আসলে হয়েছেটা কি। তারপর উনি এইরকম বললো যে প্রথম থেকে উনি ঘটনাগুলো বলছে যে এইরকম 15-20 দিন আগে তো এইরকম হাট থেকে ফিরতেছিলাম, একটা ছাগলের বাচ্চা দেখছি, এইরকম ছাগলের বাচ্চাটা নিয়ে আসছিলাম। তারপরে প্রতি মাঝখানে ছাগলের বাচ্চাটা নাই হয়ে গেল। তারপর আবার একটা মিষ্টি কুমড়া পাইছিলাম, বাসা অব্দি নিয়ে আসছি, মিষ্টি কুমড়া তো আবার বাসা থেকেই নাই হয়ে গেল। আবার এরকম আজকে আসার সময় দেখতেছিলাম যে একটা খাটিয়া, মরার খাটিয়া, লাশ আছে খাটিয়ার উপরে, 3জন লোকও আছে, আমাকে বলতেছে যে ধরো, তুমি ধরলে আমাদেরকে সাহায্য হবে, তুমি ধরো। তো আমি এটা দেখে কি ভয় আর কি বাসায় এসে তো এইরকম অবস্থা। তো তারপরে ওনার মানে ভীষণ মানে ভয়ের ভিতরে একটা কাজ করতেছিল। তারপরের দিন থেকে ওনার আর কি জ্বর শুরু হয়ে যায়, প্রচুর জ্বর, মানে ডাক্তারের চিকিৎসা করতেছে তবু ওনার মানে জ্বর কমতেছে না, একটা জ্বর আর কি। তো অতিমাত্রায় যখন জ্বর, বিভিন্ন কবিরাজের কাছে যাওয়া হলো, বিভিন্ন কবিরাজের সাক্ষাৎ নিল, সাক্ষাৎ নেওয়ার বলে এরকম বলতেছে, কবিরাজও বলতেছে যে এই জায়গাগুলোতে ভয় পাইছে বা এই অ্যাবনর্মাল যে ঘটনাগুলো ঘটছে, প্যারানর্মাল ঘটনাগুলো। তো উনি বলছে হ্যাঁ এগুলো ঠিক আছে, কবিরাজের কথাও ঠিক, আমি ভয় পাইছি ঠিক আছে। তো এক পর্যায়ে ওনার চেহারাটা মানে এতটাই কালো হয়ে গেছে যা বলার মতো না। উনি ফর্সা ছিল, এই অসুস্থ হওয়ার আগে উনি অনেক ফর্সা ছিল, কিন্তু এই ঘটনাটা ঘটার পরে উনি এতটাই কালো হয়ে গেছিল যা বলার বাহিরে। ওনাকে আমিও দেখছি। তো উনি এক পর্যায়ে মারা যায় জ্বরে ভুগতে ভুগতে। 15-20 দিন থাকার পরে ওনাকে অনেক জায়গায় নিয়ে যাওয়া হয়, আমাদের রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য, ঢাকাতেও নিয়ে আসা হয়েছিল। তারপর ওনার আর কি জ্বর কমতেছিল না, উনি এক পর্যায়ে মারা যায়। তো রিসেন্টলি যে ঘটনাটা ঘটছে এটার সঙ্গেই একই জিনিসে, ওই জায়গাতে কিন্তু বাড়ি আগে থেকেই ছিল, একটা বাড়ি ছিল, কিন্তু এর পরবর্তীতে আবার ধীরে ধীরে ওই জায়গাতে বাড়ি মানে উঠছে আর কি। কিন্তু মানে বাঁশঝাড়টা যে ছিল এখনও আছে, মানে বিশাল বড় আকৃতির আর কি বাঁশঝাড়, মানে কিছুটা আর কি বাঁশের ঝাড় আর কি কমছে, কিন্তু মানে ঘর বাড়ি উঠতেছে আর কি দু একটা করে। তো ওই বাঁশঝাড়ের নিচে যে নতুন বাড়িটা উঠছে, এই তো আপনার 5-6 বছর আর কি হবে। তো ওই বাড়ি মানে বাড়ির যে ভিতরে যে মানুষজন ছিল ওরাও জানতো যে এই জায়গাতে এরকম আর কি প্যারানর্মাল ঘটনাগুলো কি ঘটে, ওরাও জানতো। তো ওই বাড়ির এই মানে নতুন বউ আর কি, নতুন বউ বলার চলে না কারণ ওরা আর কি 2-3টা বাচ্চা হয়েছে। তো ওই নতুন বউ কিছুদিন আগে আপনারা উদয় ভাই আপনি তো জানেন যে আমাদের উত্তরাঞ্চলে তো প্রচুর বন্যা হয়েছে। তো এই বন্যার কারণে, তো বন্যার আগে তো কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে। এই যে বৃষ্টির যে পরিমাণটা মানে একটা না কিন্তু 4-5 দিন কিন্তু বৃষ্টি পড়ছে অনেক। তো বৃষ্টি বললে কিন্তু আপনি জানেন যে মাছ কিন্তু মানে পুকুর থেকে কিন্তু উপরে উঠে আসে, বা জমি থেকে কিন্তু মাছ উপরে উঠে আসে। তো আঙিনা তো মানে পাশে আবার মানে বাড়ির পিছনে আবার পুকুর আছে, আবার আবাদি জমিগুলো যে আছে। তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর কি, মানে মুষলধারে 4-5 দিন ধরে একটানে বৃষ্টি। তো এই যে বৃষ্টি, তো এখন পানিও তো মানে থই থই পানি দেখা যাচ্ছে, বৃষ্টি পানিটা চারিদিকে শুধু পানির পানি দেখা যাচ্ছে। তো একদিন বৃষ্টির ভিতরে মানে দুপুরবেলা আঙিনার মধ্যে একটা টাকি মাছ, যে চিনেন তো টাকি মাছ, তো টাকি মাছ মানে বড় আকৃতির একটা টাকি মাছ, মানে শৌলের থেকে একটু ছোটো, শোল মাছের থেকে একটু ছোটো হবে, কিন্তু টাকি মাছটা আর কি আকৃতির একটু বড় আর কি। তো এটা টাকি মাছ আর কি মানে বৃষ্টির মধ্যে আঙিনার যে উঠানটা আমরা বলি সেই উঠানের মধ্যে মানে লাফালাফি করতেছে আর কি। তো ওই মহিলা দেখার পর মানে ওনারা আর কি লোভ জাগলো যে আচ্ছা এই যে এত বড় টাকি মাছ, মানে উনি স্বাভাবিকভাবেই নিচ্ছে যে টাকি মাছ তো আসতেই পারে স্বাভাবিকভাবে, যেহেতু বৃষ্টি পড়তেছে পুকুর থেকে মাছ উঠে আসতেই পারে স্বাভাবিক। তো উনি 7-5 কিছু না ভাবে, তো ওগুলো না ভাবে উনি টাকি মাছটা ধরে নিয়ে আসছে বৃষ্টির মধ্যেই, আঙিনা থেকে টাকি মাছটা নিয়ে আসছে, ধরে নিয়ে আসার পরে সুন্দর করে টাকি মাছটা উনি পরিষ্কার করছে, পুরে টাকি মাছটা পুড়ছে, আবার চুলার আগুনে পুড়ছে, পুড়ে উনি মনে করেন সুন্দর করে ভর্তা করছে টাকি মাছটা। ভর্তা করে উনি তো অনেক মজা করে খাইছে টাকি মাছটা। খাওয়ার পর ওনার মানে শরীরের মধ্যে কেমন যেন একটা মানে অস্বস্তিকর একটা ফিল করতেছিল উনি কয়েকদিন পর। এর মধ্যে উনি আবার কিন্তু কনসেপ্ট করছিল আর কি।
তো ওই টাকি মাছটা কিন্তু ওই অবস্থা দিয়ে খাইছে। খাওয়ার পর ওনার যে বেবিটা কনসেপ্ট করছিল উনি কিছুদিন পরে বেবিটা নষ্ট হয়ে যায় আর কি, নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে যাওয়ার পরে উনি স্বাভাবিকভাবে ঘটনাটা নেয় যে হয়তো হতেও পারে, তো স্বাভাবিকভাবে নেয়। তারপরে আবার কিছুদিন মানে কয়েক মাস আর কি যায়, যার পরে উনি আবার কনসেপ্ট করে, আবার এই বেবিটাও নষ্ট হয়ে যায়। তখন উনি ডাক্তারের কাছে যায়, ডাক্তার বলে হয়তো আপনাদের সমস্যা, আপনার চলাফেরার হয়তো সমস্যা, যে একটা মানে হেয়ালিপনার যে ব্যাপারটা এটা হতে পারে বেবি নষ্ট হওয়ার। ওনারা এটাই ভাবে যে হয়তো হতেও পারে চলাফেরার যে ব্যাপারটা, এই কারণে হয়তো নষ্ট হতে পারে। তারপরে আবার যায়, এইরকম 1 বছরের ভিতরে উনি দেখা যায় যে আপনার 2 বা 3 বারের মতো উনি কনসেপ্ট করে, কিন্তু মানে বেবি নষ্ট হয়ে যাচ্ছে আর কি। 2 মাস 1 মাস পর পরে বেবিগুলো নষ্ট হয়ে যায়। তো তৃতীয়বার উনি যখন কনসেপ্ট করছে, করার পরে এটাও নষ্ট হয়ে গেল। তারপরে ওনার মনের ভিতরে একটা সন্দেহ জাগলো, আচ্ছা আমার তো এর আগে তো বেবি হয়েছে 2টা বেবি, তো ওদের বেলায় তো এরকম আর কি হয়নি, ওদের সময় তো এরকম আমার তো সমস্যা হয়নি। তো এই বেবিটা কনসেপ্ট করার পর থেকে এমন ঘটনাগুলো ঘটতেছে, একে 3বার মানে নষ্ট হয়ে গেল বেবি। তো ওনার মনের ভিতরে একটা কেমন যেন ডাউট খায় আর কি। তারপর উনি একটা কবিরাজের শরণাপন্ন হয়। কবিরাজ এরকম বলতেছে, কবিরাজকে উনি সব কথাই খুলে বলে আর কি, যে আপনার শারীরিক মানে ব্যাপারগুলো মানে অসুস্থ কী যে ব্যাপারগুলো আছে উনি সব খুলে বলে আর কি। তো কবিরাজ এক পর্যায়ে বলে যে আপনি একটু মনে করে দেখেন তো, যে আপনি একটা টাকি মাছ খেয়েছিলেন, আপনার কি মনে আছে? তখন এই মহিলা বলতেছে, হ্যাঁ আমি একটা টাকি মাছ খেয়েছিলাম, আমার উঠান থেকে আমি টাকি মাছটা খাইছিলাম, বৃষ্টির মধ্যে টাকি মাছটা এইরকম উঠছিল, আমি ওখান থেকে উঠে খাইছি আর কি। তো আমি টাকি মাছটা পোড়া দিয়ে সুন্দর করে তো খাইছি টাকি মাছটা। তো এখন টাকি মাছটার সমস্যা কী করছে, যে তখন কবিরাজ বলে যে আসলে তো মাছ ছিল না, ওটা তো মাছ ছিল না, ওটা অন্য একটা জিনিস ছিল আর কি, খারাপ একটা জিনিস ছিল। তো আপনি ওটা খেয়ে ফেলছেন, ওটা তখন আপনার শরীরের ভিতরে আর কি অবস্থান করে আছে, ওকে তো বার করতে হবে। তখন তো ওদের ভিতরে ভয় কাজ করে গেল, যে আমাদের শরীরের ভিতরে ঢুকে গেছে জিনিসটা, খারাপ জিনিসটা, সেই জিনিসটা কি। এখন আমাদের তো বিশ্বাস করতে হবে যে জিন আর ইনসান তো আছেই, অবশ্যই জিন হবে, খারাপ জিন। মানুষের মধ্যে যেমন ভালো আছে খারাপ আছে, সেরকম তো জিন জাতির ভিতরে তো আছে ভালো খারাপ, তো অবশ্যই মেনে নিতে ভিতরে খারাপের একটা জিন। তখন কবিরাজ বলতেছে যে আপনার শরীরের ভিতরে ওটা আছে। তো এখন কবিরাজ বলতেছি যে এটা তো ছাড়ানোর উপায় বের করতে হবে, তো আমি ছাড়াই দিতে পারবো, সমস্যা নেই। তখন ওরা বলে আচ্ছা ঠিক আছে ছাড়াই দেন, কীভাবে এটা থেকে সমাধান পাওয়া যায়। তো অনেক চেষ্টা করার পর তো বুঝাচ্ছে না আর কি, অসুস্থ হয়ে আছে তো বুঝাচ্ছে না। অনেক অসুস্থ মহিলা, ওনার শরীরে ব্লাড ঢোকানো হচ্ছে কিন্তু ব্লাড কাজ করতেছে না। এক পর্যায়ে ওনার শরীরে দেখা যাচ্ছে ব্লাডই উৎপন্ন হচ্ছে না। আর অনেকেই ব্লাড দেয়, বেশি ব্লাডটা থাকে না, আবার প্রতি মাস ব্লাড দিতে হয়। আসলে ব্লাড দুরূহ ব্যাপার, প্রত্যেক মাসে তো অনেক ব্লাড দিতে হয়, 2 ব্যাগ 1 ব্যাগ করে দিতে তো অনেক ব্লাডের দরকার প্রত্যেক মাসে। তো ওনাকে শরীরের ব্লাডই হচ্ছে না। কারণ কবিরাজ বলতেছে আসলে আপনার যে শরীরে যে ব্লাডটা আছে, সেই ব্লাডটা ওই খারাপ জিনিসটাই খাচ্ছে, চুষে নিয়ে খাচ্ছে, তারা তো ভয়ের ব্যাপার। তো তারপর এক পর্যায়ে এইরকম অনেক অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পর ওনাকে অনেক জায়গায় নিয়ে যাওয়া হয়, অনেক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু কোনো ভালো ফল পাওয়া যাচ্ছে না। ওনাকে ঢাকা, রংপুর, আরও যে ভালো ভালো জায়গাগুলো আছে ওনাকে অনেক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু কোনো ভালো ফল পাওয়া যায়নি। তো গত 15 তারিখে এই মাসেরই আমি বাড়িতে গেছিলাম, গাইবান্ধাতেই, আমার হোম ডিস্ট্রিক্ট আর কি। তো গিয়ে শুনি যে ওনাকে মেডিকেলে ভর্তি করানো হয়েছে। তো 15 তারিখে আমি গিয়ে শুনি যে ওনাকে মেডিকেলে ভর্তি করানো হয়েছে। তো 16 তারিখে সকালবেলা শুনি যে উনি মারা গেছে। এই অবস্থা উনি মারা গেছে। তারপরে ওনার জানাজাতে আমি শরীক ছিলাম, ওনার দাফন কাফনে আমি শরীক ছিলাম। তো আমার প্রথম ঘটনাটা কি ভাই, উদয় ভাই এটাই। 2014 সাল তখন আমি ঢাকাতে 2011 সালে ফার্স্ট আসি, কিন্তু মাঝখানে একটু চাকরি ছেড়ে দিয়ে আবার গ্রামের বাড়িতে চলে যাই। চলে যাওয়ার 2014 সালে যখন আবার ঢাকায় মুভ করি, তখন আমি একটা প্রাইভেট মেডিকেল কলেজে জয়েন করি। আমি প্রাইভেট মেডিকেল কলেজের নামটা বলতে চাচ্ছি না আর কি। তো মেডিকেল কলেজে বেসিক্যালি হচ্ছে আপনার অ্যানাটমি ডিপার্টমেন্টে কিছু হচ্ছে ডেড বডি রাখা হয়, যেটা হচ্ছে মেডিকেল স্টুডেন্টদের হচ্ছে শিক্ষার জন্য আর কি।
তো 2014 সালে আমি যখন হচ্ছে মেডিকেলে জয়েন করি, তখন হচ্ছে আপনার শুরুর দিকে আর কি মেডিকেলটা তখন হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তর করা হয়। তো ওইখানে রান করার সময় হচ্ছে কিছু নতুন ডেড বডি ওইখানে সংযোজন করা হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আমাকে দায়িত্ব দেওয়া হয় প্রতিষ্ঠান থেকে, অ্যাডমিনিস্ট্রেশন পার্ট থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয় যে রাত 12টার দিকে অথবা রাত 1টা-1:30টার দিকে হচ্ছে কিছু ডেড বডি আসবে, সেটা তোমাকে রিসিভ করতে হবে এবং হচ্ছে অ্যানাটমি ডিপার্টমেন্টে সেটা হচ্ছে স্থানান্তর করতে হবে সেখান থেকে। তো আসলে কি বেসিক্যালি ডেড বডি দিনের বেলায় দেখতে আসলে ওরকম কোনো ইয়ে থাকে না, সমস্যা থাকে না। রাত্রিবেলায় একটু কিরকম যেন অন্যরকম লাগে আর কি, যে এতগুলা ডেড বডি, প্রায় 15টার মতো ডেড বডি আপনার নিয়ে আসা হয়। এগুলো হচ্ছে বেসিক্যালি হচ্ছে সরকারি কোনো মেডিকেল কলেজ থেকে হচ্ছে ক্রয় করে প্রাইভেট মেডিকেল কলেজে এগুলো স্থানান্তর করা হয়। তো আমাকে দায়িত্ব দেওয়ার পরে রাত তখন 12টা বাজে, 12টা একটু পরেই হবে আর কি সম্ভবত। তো সেই 12টার পরে যখন ডেড বডির গাড়িটা আসে, আমি তখন হচ্ছে সেটা রিসিভ করার জন্য অপেক্ষা করতে থাকি। আমাকে ফোন দেওয়া হয় যে গাড়িটা আসছে, আপনি লাস্টটা রিসিভ করেন আর কি। তো আমি অ্যাডমিনিস্ট্রেশন পার্ট থেকে আমি যখন যাই, যে রিসিভ করি 15টা ডেড বডি, মানে হিসাব করে গণনা করে তারপরে একজন ক্লায়েন্ট থাকে, ওনাকে ছেড়ে দেওয়া হয় এবং হচ্ছে যখন গাড়ি থেকে একটা করে হচ্ছে ডেড বডি নামানো হচ্ছিল, তখন সবগুলাই স্বাভাবিক ছিল। একটা ডেড বডি কেমন যেন অস্বাভাবিক মনে হচ্ছিল, মানে দৈহিক গঠনের দিক থেকে শুরু করে হাইট ওয়েট সব দিক থেকে হচ্ছে অবিশ্বাস্যভাবে একটু অন্যরকম লাগছিল, যে বাংলাদেশে এরকম এত লম্বা এত দীর্ঘ বডির একটা ডেড বডি আমাদের এখানে কিরকম যেন, মানে এমনিতে হচ্ছে রাত্রিবেলায় আর হচ্ছে ডেড বডিটা দেখতে কিরকম যেন অদ্ভুত লাগছিল। তো সবাই যার মতো হচ্ছে যারা অ্যানাটমি ডিপার্টমেন্টে যারা কাজ করেন এবং ডেড বডির সাথে যারা সংশ্লিষ্ট, তারা স্বাভাবিকভাবে কাজগুলো করতেছিল। 4-5 জন হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পার্ট থেকে আমরা 4-5 জনকে ডেডিকেটেড করে দিলাম ওনাদেরকে হেল্প করার জন্য। তো যখন ওনারা একটা করে পার করতেছিল, লাস্টে যখন হচ্ছে সেই লম্বা দেহের অধিকারী ডেড বডিটা, উনি একটা রোড অ্যাক্সিডেন্ট করেছিলেন, কিন্তু ওনার দেহের যে ইয়াটা এরকম কোনো ইয়া ছিল না, ওইখানে ছিল যে এটা রোড অ্যাক্সিডেন্টে জাস্ট এতটুকুই, কিন্তু রোড অ্যাক্সিডেন্টের যে ওনার যে শরীরে কোথাও যে ক্ষত বিক্ষত এরকম কোনো কিছুই ছিল না। তো প্রথম থেকেই অদ্ভুত লাগতেছিল। তো সেই ডেড বডিটা যখন হচ্ছে 14টা পার করার পরে যখন 15 নাম্বার ওইটাই লাস্ট, ওইটা যখন হচ্ছে সবাই হচ্ছে বেয়ার করতেছিল, স্বাভাবিকভাবেই সবাই একটা করে বহন করতেছিল, কোনোটাতেই সমস্যা হচ্ছিল না। লাস্ট যখন ওই লম্বা দেহের অধিকারী বডিটাকে যখন তারা বেয়ার করতে যাচ্ছিল, কিন্তু ওনারা স্বাভাবিকভাবেই যে কয়জন পার করছে ডেড বডিগুলা, কিন্তু ওইটাকে ওনারা বহন করতে পারতেছিল না, এত ওয়েট ছিল আর এত মানে অ্যাবনর্মাল যেটাকে বলা হয়। সবাই একটু অন্যরকম বলল যে এটা এরকম হওয়ার কারণ কি। তখন আমাকে বললো যে স্যার আসলে এরকম তো হওয়ার কথা না, আমাদেরকে সাথে আরও 2-1 জন দিলে মনে হয় বেটার হয় আর কি। ওনাকে যেহেতু আমরা পারতেছি না, তাহলে আর কাকে একটু যদি ম্যানেজ করে দিতেন। তো আমি আবার 2-3 জনকে ওনাদের সাথে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে হচ্ছে দেন ওনাকে খুব কষ্ট করে হলেও ওনাকে সেই অ্যানাটমি ডিপার্টমেন্টে শিফট করা হলো। শিফট করার পরে ওনারা ওনাদের মতো করে হচ্ছে সব কিছু ঠিকঠাক করে চলে গেলেন। আমি আমার মতো ওইখান থেকে বের হয়ে আসলাম। বের হয়ে এসে আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে রাত্রে ঘুমাতে গেলাম। তখন রাত হচ্ছে আপনার 1:30 থেকে 2টা বাজে। তো কিছুক্ষণ পরেই হচ্ছে আমি যে রুমে থাকি, আমাকে হসপিটাল থেকে একটা মেডিকেল কলেজ থেকে একটা রুম দেওয়া হয়েছিল বেসমেন্ট 1-এ। তো বেসমেন্টে হচ্ছে আমি যখন থাকতাম, আমার সাথে একটা রুমমেট ছিলেন। উনি একজন সরকারি অবসরপ্রাপ্ত হচ্ছে সেনাবাহিনী অবসরপ্রাপ্ত একজন মানুষ। উনি বয়সের দিক দিয়ে অনেক সিনিয়র। তারপর হচ্ছে উনি আমাকে ভাই বলে সম্বোধন করতেন আর কি।
তো উনি হচ্ছে রাত তখন 2টার পরে 2:30-3টা এরকম হবে আর কি সম্ভবত। তো উনি আমাকে বলতেছেন, আজ ভাই আমার তো একটু বাইরে যাওয়া লাগতো, তো আমি একটু যাই আর কি। তো আমি বললাম যে ঠিক আছে ভাই, আপনি যেহেতু যাবেন আমি একটু যাই আপনার সাথে। কই আচ্ছা আচ্ছা ঠিক আছে আসেন। দুজনে তাহলে গেলাম। ওয়াশরুমে আমাদের যেতে হতো হচ্ছে বেসমেন্ট থেকে হচ্ছে লিফটের 1 অথবা লিফট 2, এই 2টা ফ্লোরে হচ্ছে যেতে হয়, অথবা তার উপরে ফ্লোরে আমরা যেতে পারবো, কিন্তু আমরা বেসিক্যালি হচ্ছে 1-2তেই ইউজ করতাম বেসমেন্টে যারা থাকতাম। তো উনি বেসিক্যালি হচ্ছে বলতেছে যে ঠিক আছে তাহলে ফার্স্ট ফ্লোরেই যাই, যে ওখানে অষ্টম সেরে তারপরে আমার একটু কাজ আছে, কাজটা সেরে আমরা রুমে চলে আসবো। তো উনি লিফটের মধ্যে গিয়ে লিফটে যখন চাপ দেওয়া হলো, লিফট মানে নর্মাল ভাবে আসলো। আসার পরে যখন হচ্ছে আপনার আমরা লিফটের মধ্যে গেলাম, লিফটের মধ্যে যাওয়ার পরে লিফটটা অটোমেটিক হচ্ছে আমাদের ইয়েতে চলে গেল, একদম 13 ফ্লোরে গিয়ে। তো আমরা হচ্ছে মানে 13 ফ্লোরে গিয়ে থামার পরে হচ্ছে আমরা ভাবলাম যে তো এখানে গিয়ে আসলো কেন, আমরা তো হচ্ছে ফার্স্ট ফ্লোরে দিলাম, সরি ভুল হয়ে গেছে, ফার্স্টে আসে হচ্ছে আমাদের থার্ড ফ্লোরে যেখানে হচ্ছে অ্যানাটমি ডিপার্টমেন্টটা সেইখানে। তো বড় ভাই বলতেছে যে না, আমরা তো ফার্স্ট ফ্লোরে চাপ দিলাম, কিন্তু থার্ড ফ্লোরে কেন আসলো? থার্ড ফ্লোরে আসার পরে তখন বললাম যে ভাই বললো যে আচ্ছা ঠিক আছে, যেহেতু থার্ড ফ্লোরে আসছে আমরা থার্ড ফ্লোরেই ইয়েটা করে নিই, ওয়াশরুমটা সেরে নিই। তারপর হচ্ছে থার্ড ফ্লোরে উনি যখন ওয়াশরুমটা আমাকে বললো যে আই ভাই আপনি আগে গিয়ে ওয়াশরুমটা সারেন, তারপরে আমি যাচ্ছি আর কি। তো আমি বেসিক্যালি স্বাভাবিকভাবে আমি ওয়াশরুমে গেলাম। যার পরে আমি ওয়াশরুমে থাকাকালীন সময় উনি হচ্ছেন একটা জোরে একটা চিৎকার দিলেন আর কি। চিৎকার দিয়ে আমাকে বলতেছেন, আরিফ ভাই তাড়াতাড়ি একটু এদিকে আসেন। তো আমি বললাম যে ভাই কি হলো? আমি ওয়াশরুমটা তাড়াতাড়ি সেরে বাইরে আসলাম। বাইরে আসে দেখি যে উনি ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে আছেন, আমাকে বলতেছেন, আরিফ ভাই আসলে কি এখানে কি একটা অস্বাভাবিক কিছু একটা আমি লক্ষ্য করলাম আর কি। বললাম যে ভাই কি সমস্যা বলেন তো। বলে যে এখানে যে সাদা সাদা কি যেন একটা দেখা যাচ্ছে, ওইখানে আপনার লাইটও জ্বলতেছে, আপনার দেখা যাচ্ছে একটা ডেড বডির মতো কিছু একটা। তা আমি একটা অস্বাভাবিক কিছু দেখতে পেলাম। আমি বললাম যে না, এরকম তো হওয়ার কিছু কথা না, আমরা তো কিছুক্ষণ আগে হচ্ছে ডেড বডিগুলো হচ্ছে রেখে গেলাম, কিছুক্ষণ আগে আসছে, 12টার পরে আসছে, সেইগুলো তো আমরা রেখে গুছগাছ করে গেছিলাম, আর লাইট তো বন্ধ থাকার কথা, লাইট জ্বলছে কেন? তো বলো যে আসলে তো লাইট তো জ্বলার কথা না। পরে আমি গিয়ে দেখলাম আসলে যে লাইট জ্বলছে। তো আমি বললাম যে ভাই কি হয়েছে বলেন তো একটু। পরে বলতেছে যে ওই যে দেখছেন না, ওই আপনার বেডশিট দিয়ে হচ্ছে ঢাকা, আপনার ইয়াটা দেখা যাচ্ছে, লাশটা দেখা যাচ্ছে। আমি বললাম যে না, ওই লাশটা তো হচ্ছে ওরকম করার কথা না, বেডশিট দিয়ে ঢাকা ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আপনার কি সমস্যা হয়েছে কি? বলতেছে যে না, কিরকম যেন পা নড়াচড়া এরকম একটা ইয়া দেখলাম। তা বললাম যে না ভাই, আপনি এটা হচ্ছে আপনার মনের একটা হয়তো ভুল একটা ধারণা আর কি, আপনার এখানে এসে দাঁড়াইছেন। বললো যে না, অস্বাভাবিকভাবেই তো আমার কাছে মনে হচ্ছে কিরকম যেন একটা অস্বাভাবিক ভাব। তা আমি বললাম যে না, এরকম তো হওয়ার কথা না। তো আমি যেটা দেখলাম, ভাবলাম যে এরকম তো থাকতেই পারে, যে আপনার অনেক সময় দেখা যায় অ্যানাটমি ডিপার্টমেন্টে ক্লাস টালাস থাকে, মেডিকেলের স্টুডেন্টদের পড়ানোর পরে হচ্ছে আপনার ওইগুলা লাশগুলো হচ্ছে আপনার ঢেকে রেখে তারপরে তারা চলে যায়, হয়তো বাতাসে উড়ে গেছে অথবা একটু নড়াচড়া খাইছে, এরকম একটা কিছু। বলো যে না ভাই, তো আপনি একটু খেয়াল করেন, আপনি একটু দেখেন। তো আমি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যখন ওইটার দিকে তাকাইছি লাস্টার দিকে, আচমকার উপর হচ্ছে বেডশিটের ইয়াটা এমনি বাতাস, উপরে ফ্যান এসি টেসি কিছুই চলতেছে না, সব কিছুই বন্ধ। বেডশিটের ইয়াটা একটু পায়ের কাছ থেকে সরে যাচ্ছিল, বাতাস বাতাস লাগলে যেমন সরে যায় আর কি। আর বেডশিটগুলো তো হচ্ছে আপনার বেসিক্যালি অনেক ভারী হয়, মোটা কাপড়ের হয়, ওইরকম আলতো করে সরে গিয়ে আমরা ঘুমের ঘোরে যেমন পাটা এরকম করে টান টান করে টান করে পাটা টান টান থাকে, সেই হাঁটুটা যখন আমরা ধীরে 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 ভাঁজ করি ঘুমের মধ্যে, ঠিক ওই রকম দেখে আমি এমনিতে একটু মানে ভীত টাইপের,
ওইটা যখন দেখলাম উনি আমার সাথেই আছেন। এটা যখন দেখলাম, দেখার পরে হচ্ছে মানে নিজেকে এখন আমি ওইখানে মানে জীবিত আছি না মৃত আছি, মানে কিরকম যেন একটা অনুভূতি। আমি একটা চিৎকার দিছি, চিৎকার দিয়ে হচ্ছে ভাইকে জড়াই ধরছি, বড় ভাইকে জড়াই ধরছি। ভাই এটা কি দেখলাম, ভাই আমাদের এখানে থাকা যাবে না, আমরা এখান থেকে চলে যাব, এখানে কোনো অস্বাভাবিক কোনো কিছু আছে আর কি, এটা মেনে নেওয়া যাচ্ছে না আর কি। তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে ভাই, তাড়াতাড়ি চলেন, আমরা চলে যাই, নেমে যাই এখান থেকে, আমাদের রুমে চলে যাই। অদ্ভুত একটা বিষয়, সেটা হচ্ছে আমরা লিফট কল করছি, লিফট কল নিয়েছেও, কিন্তু লিফটটা আপ ডাউন করতেছে, একদম টপ ফ্লোরে যাচ্ছে আবার গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছে, আচমকার উপরে। আমরা আরও একটু ভয় পেয়ে গেলাম, এখন সিঁড়িদের নামতেও ভয় পাচ্ছি। ভাই বলতেছে যে সিঁড়িতে নামার সময় যদি কেউ যদি আবার যদি কোনো কিছু সামনে পড়ে, তাহলে তো আবার আপনি ভয় পান, আমিও ভয় পাচ্ছি। এখন আমার তো এরকম ভয়ের, আমি তো এরকম কখনো ভয় পাইনি, এই ফার্স্ট আমি হচ্ছে এরকম একটা সিচুয়েশন দেখলাম। কিন্তু এরকম কেন হচ্ছে আমি বুঝতে পারতেছি না। বললাম যে ভাই আপনি একটু বড়, আপনি একটু আমাকে সাহস দিবেন, কিন্তু আপনি তো ভয় পাচ্ছেন, কি করতে পারি বলেন। বলে যে না, সিঁড়িতে নামা ঠিক হবে না, দেখি আমরা আবার লিফট কল করি। তো লিফট কল করার পরে লিফট কোনোভাবেই থামতেছে না, 3বার 4বার আপ ডাউন করার পরে তারপরে হচ্ছে লিফটটা আস্তে করে হচ্ছে আবার 3rd ফ্লোরে এসে থামলো। থামার পরে এখন লিফটে উঠতে ভয় পাচ্ছি, যে লিফটের মধ্যে যদি আবার কিছু হয়, লিফটে এমনিতেই আমাদের কল নিচ্ছিল না, তারপরে যদি আবার লিফটের মধ্যে উঠে যদি আবার কোনো বিপদের মধ্যে পড়ে যায়, তাহলে কেমনে কি হবে। তো আমি ওনাকে বললাম যে ভাই আসলে এরকম করে ওঠা ঠিক হবে না, তার চেয়ে বরং দেখেন আমরা একটা কাজ করি, আপনিও আপনার পোর্শন থেকে যতটুকু দোয়া কালাম পড়তে পারেন পড়ে নিজেদের মধ্যে ফুঁক দেন, আমিও সেটাই করি। তো এটা ছাড়া উপায় নাই, আল্লাহর উপর ভরসা করে তারপরে আমরা ইয়ে করব। রাত তখন 3টা পার, কিছুক্ষণ পর ফজর আজান হবে, এরকম একটা ঘড়ি। তখন আমাদের কাছে মোবাইল টোবাইল সব কিছু রুমের মধ্যে রেখেই চলে গেছি। এখন ভাই বলতেছে যে ঠিক আছে ভাই, আপনি আপনার মতো করে দোয়া পড়েন, আমি আমার মতো করে দোয়া পড়ি। এই বলে যে যেটা পারতেছেন দোয়া কালাম যতটুকু পারতেছেন পড়ে নিজেদের মধ্যে ফুঁক দিলাম। ফুঁক দেওয়ার পরে হচ্ছে লিফটে উঠলাম। ওঠার পরে একদম লিফটে আমরা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যাব, বেসমেন্ট 1-এ যাব। বেসমেন্ট 1-এ তো গেলই না, বরং আমাদেরকে নিয়ে যাওয়া হলো 13 ফ্লোরে। 13 ফ্লোরে যাওয়ার পরে হচ্ছে আমরা আর নিজেদেরকে আবার একটু মানে ইয়ের মধ্যে চলে গেলাম, মানে এতটাই ভয় পাচ্ছিলাম যে আমরা হয়তো বা এখান থেকে আর বেরোতে পারবো না। তারপরে আবার একটু কালেমা পড়ে দোয়া কালাম পড়ে আবার নিজেদের মধ্যে ফুঁক দেওয়া শুরু করলাম। তারপরে আমি হচ্ছে বেসিক্যালি নামাজ কালামের মধ্যেই থাকি। তারপর হচ্ছে ভয়ে আসলে ওই দিন কেমন কি হয়েছিল আমি বলতে পারবো না। তো আমি নামাজ কি বলে দোয়া কালাম পড়ে আবার হচ্ছে আল্লাহর নাম স্মরণ করে হচ্ছে নিজের পড়ে আর একটা ফুঁক দিলাম। ওনাকে বললাম যে ভাই আপনি এরকম করেন, দেখা যাক আল্লাহ কি করে। পরে উনি ওনার মতো করে দোয়া কালাম পড়ে নিজের প্রতি আবার ফুঁক দিল, আমি সেটা করলাম। করার পরে চোখ বন্ধ করছি, যে এরপরে আমাদের চোখের সামনে আর কিছু পড়বে না, আমরা কিছু দেখবো না, আমরা সরাসরি আমাদের রুমে চলে যাব। এই বলে আল্লাহর প্রতি ইয়ে করে তখন আবার লিফটের বাটনে চাপ দিয়েছি। লিফটের বাটনে চাপ দেওয়ার পরে তখন আমাদের বেসমেন্ট 1-এ নিয়ে মানে তখন আমরা বেসমেন্ট 1-এ গিয়েছি লিফটের মাধ্যমে। যার পরে তারপর আমরা রুমে গেলাম। রুমে গিয়ে দুজনের মধ্যে শেয়ার করলাম, ভাই আজকে আমাদের সাথে কি হলো, এটা আসলে প্রত্যাশিত ছিল না, অপ্রত্যাশিত একটা জিনিস। আসলে এরকম আমি আগে বিশ্বাস করতাম না, বাস্তবতা থেকে আমি একটা শিক্ষা নিয়েছি যে আসলে এরকম হলেও হতে পারে, যেটা আমার বাস্তব জীবনের সাথে একটা ঘটনা ঘটেছে। আর তখন থেকে আমার একটু এদিকের মানে এই বিষয়গুলো একটু বিশ্বাস স্থাপন হয়েছে আর কি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহিদ হোসেন, আমি চট্টগ্রাম অ্যাম্বুলেন্স ড্রাইভার। যে ঘটনাটা বলতেছি এটা হচ্ছে যে 6-7 মাস আগে একটি ঘটনা হয়েছিল। আপনার একটা মেয়ে মারা গেছিল চট্টগ্রামের বদ্দারহাট, ফাঁসি খেয়ে মারা গেছিল। তার বয়ফ্রেন্ডের সাথে সমস্যা হয়েছিল, এরপরে ফাঁসি খেয়ে মারা গেছে। এরপর আমাদেরকে আমার মালিকে কল দিছিল, ডেড বডির সাথে আপনার যে মারা গেছে তার সাথে তার বয়ফ্রেন্ডের নাকি ভিডিও কলে কথা হয়েছিল। তো কথা বলা অবস্থায় নাকি তারা মারা গেছিল। তো যখন আমাদেরকে কল দিল, আমাদের অ্যাম্বুলেন্স 999 কল দেওয়ার পরে আমার মালিক আমাকে পাঠাইলো ওইখানে বদ্দারহাট যাও, ওই যে একটা ডেড বডি হয়েছে
ওইটা খ্যাপটা মারে আসে মানে আমাদের মেডিকেলে নিয়ে আসে, চট্টগ্রাম মেডিকেল থেকে হবে পোস্টমর্টম হবে, পোস্টমর্টম হওয়ার পরে যেখানে যায় ওইখানে যাবে। তো আমি নিয়ে আসার পরে আপনার মেডিকেলে আসলাম, আসার পরে পোস্টমর্টম অফিসে পোস্টমর্টম ঢুকাই দিলাম, পুলিশ এখানে পোস্টমর্টম করার জন্য নিয়ে গেল। আমি বাইরে ছিলাম, বাইরে থাকার পরে নিয়ে যাওয়ার পরে আমি ওইখান থেকে করে আমি ভাত খেতে গেলাম। আসার পরে পোস্টমর্টম কমপ্লিট, আমরা নিয়ে গেলাম আবার বদ্দারাটে। নিয়ে যাওয়ার পরে ওদের ওইখানে যেখানে ছিল ভাড়া করে ওইখানে দেখলো, ওরা 35 জন আছে। পোস্টমর্টম আপনার 2টা বাজে করাইছে, আমি পোস্টমর্টম নিয়ে গেছিলাম দুপুর 12টা বাজে। আপনার 12টার দিকে আমার সাথে সাথে পোস্টমর্টম হয় নাই, আমার আগে আর 2টা লাশ ছিল। এরপরে আপনার 2টা-3টার দিকে পোস্টমর্টম কমপ্লিট হয়েছে। নিতে বদ্দারাট নিতে, চট্টগ্রাম বদ্দারাট নিতে প্রায় 5টা বাজে গেছে। 5টা বাজার পরে ওইখানে ওদের মানুষ আসতেছে, দেখবে শেখবে। ওইখানে ছিল ভাড়া ছিল, ওইখানে ওরা গার্মেন্টসের চাকরি করতো, ওইখানে দেখছে। এরপরে ওরা কথাবার্তির পর আমার মালিকের সাথে কথা বলাই দিলাম, নাকি ডেড বডিটা ইয়েতে যাবে, যে মেয়েটা মারা গেছে তার লাশ নিয়ে যাইতে হবে কোথায়, খাগড়াছড়ি জেলা, উপজেলা হচ্ছে যে আপনার রামগড় এক উপজেলা বলে, ওইখানে নিয়ে যাইতে হবে। তো আমিও অ্যাম্বুলেন্স সবসময় যেভাবে নিয়ে ওইভাবে নিবো, আজকেও ওই দিনও সেম ভাবে আমি রেডি হয়ে গেলাম নেওয়ার জন্য। ওইখান থেকে আমি রওনা দিলাম সন্ধ্যা 6টার দিকে। ওদের বর্দারাট থেকে দেখার পরে সবাই মিলে, ওদের মানুষ উঠছে 4 জন, আমার সাথে 1 জন, সবাই মিলে 5 জন 6 জন উঠছে আমার গাড়িতে। ওঠার পরে আমরা চলে গেলাম, পরে রওনা হলাম আর কি খাগড়াছড়ির উদ্দেশ্যে। নিয়ে যাওয়ার সময় স্বাভাবিক যাচ্ছি ফটিকছড়ি পর্যন্ত ভালোই গেলাম। ফটিকছড়ি থেকে যখন আমি হিয়াকর রোডে ঢুকলাম, এরপরে আমার একটা গাড়ির চাকা একটা বাস্ট হয়ে গেল সাথে সাথে। পরে আমি ওদেরকে নামাই দিয়া চাকা এটা পাম্পচার এটা সারাইলাম, সারাইয়া আরেকটা স্পেস চাকা লাগাই টান দিলাম। একটু পরে ওই যে বাচ্চার একটা বোনের মেয়ে ছিল, ওই মেয়েটা বলতেছে যে তার খালামুনি লারা দিছে। এটা পোস্টমর্টম করার লাশ কিভাবে লারা দিব, আমার একটা মনের ভিতরে একটা ডর হয়ে গেছে। রাত তখন প্রায় 10টার কাছাকাছি হয়ে গেছে, তখন আমার মনে একটা ভয় ঢুকে গেছে। আর ওইদিকে নাকি আপনার ডাকাত আছে, শান্তি বাহিনীর নাকি ফায়ার, ওগুলো বলে, ওগুলো তো আমার সবসময় মনে থাকে যে ওগুলো হবে। আরেকটু যাওয়ার পরে একটা স্পিড ব্রেকার পার হওয়ার পরে আরেকটা চাক্কা পাম্পচার হয়ে গেল। তো আমার 2টা চাক্কা যখন পাম্পচার হয়ে গেছে, আমি তাদেরকে বসাইয়া একটা সিএনজি নিয়ে আমি চাক্কা সারতে গেলাম। চাক্কা সাইরে আবার আসলাম। আসার পরে ওরা সবাই কান্না করতেছে, ডেড বডির যারা মানুষ ছিল, মা বাবা ভাই বোন, ওরা সবাই কান্না করতেছে। কান্না করার পরে আমি চিল্লাইছি, কান্না কেন করতেছে। এবার আরেকটু যাওয়ার পর আমার গাড়ি স্টার্ট নিতেছে না, আরেকটু গেছি, যাওয়ার পরে আর গাড়ি স্টার্ট নিচ্ছে। তখন কি করবো, মিসফায়ার মারতেছে, ওই যে মিসফায়ার যেটা বলে, মিস্ত্রিরা বুঝবে হয়তো না, মিসফায়ার মারতেছে। এরপরে আমি কি করার, এরপরে আমার সেজু ভাইরে জিজ্ঞেস করলাম, ভাইয়া আমার গাড়ি তো স্টার্ট নিতেছে না, এখন আমি কি করার। আমার সেজু ভাই বললো যে তুই দেখ আগে সবকিছু দেখ কি হয়, তারপরে না হলে একটা মিস্ত্রি নিবি। তো আমি আবার আমার মাথা থেকে কাটাইলাম যে বুঝিন ধরলে নাকি কি হয়, আপনার গ্যাস লাইট জ্বালাইলে, আগুন জ্বালাইলে এগুলো ঠিক হয়ে যায়। তো আমিও মাথার থেকে খাড়াই, আমার আর গ্যাস লাইট ছিল, আমি আবার সিগারেট, যেটা সত্য কথা, সবাই দেখলে একটা কিছু আসে যায় না, আমি আসলে সিগারেট খাই। তো আমি একটা সিগারেট জ্বালাই, আমার ম্যাচ ছিল পকেটে, আমি গ্যাস লাইট জ্বালাইলাম। জ্বালানোর পরে দেখতেছি একটু পরে চারদিকে গ্যাস লাইট জ্বালালাম, ওরা কান্না করতেছে, ওদেরকে নামাইলাম, উঠাইলাম, এরপর আবার উঠাইলাম, গাড়ি স্টার্ট দিলাম, সাথে সাথে গাড়ি স্টার্ট। যখন আমার হাতে আগুন, সাথে সাথে গাড়ি স্টার্ট। পরে আমি আবার ওদের বাড়িতে গেলাম, টান দিলাম। বাড়ির যাওয়ার একটু আগে একটা পোল, মানে একটা সরা পার হওয়ার সময় গাড়ির সাথে সাথে স্টার্ট আবার বন্ধ হয়ে গেছে। এরপরে ওরা কি করলো, 10-12 জন মানুষ আসছে। আসার পরে আমাদের যে অ্যাম্বুলেন্সের যে ট্রলিটা আছে না, ওইটা নিয়ে ওরা ডেড বডিটা, মেয়েটাকে নিয়ে চলে গেছে, মানে আলগায় নিয়ে গেছে। আমারে আবার গাড়িতে একলা রাখে গেছে। রাত তখন 1টা বাজে, আমি একলা, ওরা নিয়ে চলে গেছে। সাথে আমার থেকে আপনার একটা সিগারেট ছিল, আমি সিগারেট যতক্ষণ খাইছি ততক্ষণ আগুন আছে, তখন ভয় নেই। এরপর দেখতেছে হালকা বাতাস, পাহাড়ি এলাকা বাতাস মারতেছে, আরো শীতকাল, ঠান্ডাও লাগতেছে, কুয়াশা কিছু দেখি না, মানে সবকিছু মিলে মানে ভয় লাগতেছে একটা। আরো এখানে ডাকাতদেরও ভয়। ওরা আসতেছে না, প্রায় আধা ঘন্টা 20 মিনিট হয়ে গেল। ওরা বলতেছে নাকি মসজিদ থেকে খাইতে আনার পরে আমার আর ছাড়বে। তা আমি এই আধা ঘন্টার মতো ওইখানে দাঁড়াই। একটু পর পর আমার গাড়ির আওয়াজ করে, গাড়িতে ইয়ে হয়, এমন হয় তেমন হয়, মানে একটু খারাপ লাগতেছে নিজের থেকে। লাইট জ্বালাইছি, লাইট তো ডিম ডিম করতেছে, তখনও ভয় লাগতেছে। তারপরে দীর্ঘ 40 মিনিট পরে ওরা আসছে। আসার পরে আপনার টাকা দিছে, আমি চলে আসছি। আসার পরে আপনার ওই যে যে রাবান বাগান আছে, রাবান বাগানের কাছাকাছি আসার পরে আমার গাড়ি আবার ডিস্টার্ব দিতেছে। 3টার কাছাকাছি হয়ে গেছে, আবার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে। 1 ঘন্টা ওইখানে বসেছিলাম। বসে থাকার পরে আবারও আমি গ্যাস লাইট দিয়ে একটু আগুন জ্বালাইলাম। দোকান বন্ধ, দোকানের ভিতরে পাশে বসে আছি। 1-2 ঘন্টার মতো বসে থাকার পরে আজান দিছে। আজান দেওয়ার পরে আমি সব ক্লিয়ার, মানে সব ভালো হয়ে গেছে। এরপরে আসলাম
ওইখান থেকে পার্কিংয়ে আসি গাড়ি রাখলাম, রাখার পরে বাড়ির বাসায় গেলাম। বাসায় গেছি, আমার আর ঘুম আসছে না। ওই যে ছোট বাচ্চা বলছে আমার ফুফি লারা দিছে, যে পোস্টমর্টম করা লাশটা নিয়ে গেছে সে বলছে না লারা দিছে, লড়তেছে, একটু আলকু চালকু করতেছে, এই জন্য আমার মনে একটা ভয় ঢুকে গেছে। এমনি তো আমি ভয় পাই না, তারপরও একটা মনের একটা ভয় আছে না, মনের যত সাহস থাকবে একটা ভয় থাকে না, মানুষে বললে একটা ভয় লাগে, এটা স্বাভাবিক। বুঝছি না এগুলো বলে আছে হয়তো স্বাভাবিক, কখনো দেখি নাই, তারপরও এরকম হয়, অ্যাভেলেবেল হয়, কিন্তু এত আমাদের থেকে তেমন লাগে না। তারপরে অনেকে ভয় পায়, যারা নতুন নতুন অন্য ড্রাইভার আসে তারা হয়তো ভয় পায়। আমরা আসলে আল্লাহর রহমতে এরকম হইতে হইতে আমাদের সাথে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে আর হবে না। যাওয়ার পরে একটা স্পিড ব্রেকার পার হইলাম, পার হওয়ার পরে আরেকটা চাক্কা পাংচার হয়ে গেল। তো আমার দুইটা চাক্কা যখন পাংচার হয়ে গেছে, আমি তাদেরকে বসাইয়া একটা সিএনজি নিয়ে আমি চাক্কা সারতে গেলাম, চাক্কা সাইরে আবার আসলাম। আসার পরে ওরা সবাই কান্না করতেছে, ডেড বডির যারা মানুষ ছিল, মা বাবা ভাই বোন, ওরা সবাই কান্না করতেছে। কান্না করার পরে আমি চিল্লাইছি যে কান্না কেন করতেছে। এরপর আরেকটু যাওয়ার পর আমার গাড়ি স্টার্ট নিতেছে না, আরেকটু গেছি, যাওয়ার পরে আর গাড়ি স্টার্ট নিতেছে। তখন কি করবো, মিস ফায়ার মারতেছে, ওই যে মিস ফায়ার যেটা বলে মিস্ত্রিরা বুঝবে হয়তো না, মিস ফায়ার মারতেছে। এরপর আমি কি করার, এরপরে আমার সেজু ভাইরে জিজ্ঞেস করলাম, ভাইয়া আমার গাড়ি তো স্টার্ট নিতেছে না, এখন আমি কি করার। আমার সেজু ভাই বললো যে তুই দেখ আগে সবকিছু দেখ কি হয়, তারপরে না হলে একটা মিস্ত্রি নিবি। তো আমি আবার আমার মাথা থেকে কাটাইলাম যে বুঝিন ধরলে নাকি কি হয়, আপনার গ্যাস লাইট জ্বালাইলে, আগুন জ্বালাইলে এগুলো ঠিক হয়ে যায়। তো আমিও মাথার থেকে খাড়াই, আমার আর গ্যাস লাইট ছিল, আমি আবার সিগারেট, যেটা সত্য কথা, সবাই দেখলে এটা কিছু আসে যায় না, আমি আসলে সিগারেট খাই। তো আমি একটা সিগারেট জ্বালাই, আমার ম্যাচ ছিল পকেটে, আমি গ্যাস লাইট জ্বালাইলাম। জ্বালানোর পরে দেখতেছি একটু পরে চারোদিকে গ্যাস লাইট জ্বালালাম, ওরা কান্না করতেছে, ওদেরকে নামাইলাম, উঠাইলাম, এরপর আবার উঠাইলাম, গাড়ি স্টার্ট দিলাম, সাথে সাথে গাড়ি স্টার্ট। যখন আমার হাতে আগুন, সাথে সাথে গাড়ি স্টার্ট। পরে আমি আবার ওদের বাড়িতে গেলাম, টান দিলাম। বাড়ির যাওয়ার একটু আগে একটা পোল, মানে একটা সরা পার হওয়ার সময় গাড়ির সাথে সাথে স্টার্ট আবার বন্ধ হয়ে গেছে। এরপরে ওরা কি করলো, 10-12 জন মানুষ আসছে। আসার পরে আমাদের যে অ্যাম্বুলেন্সের যে ট্রলিটা আছে না, ওইটা নিয়ে ওরা ডেড বডিটা, মেয়েটাকে নিয়ে চলে গেছে, মানে আলগায় নিয়ে গেছে, আমারে আবার গাড়িতে একলা রাখে গেছে। রাত্রে তখন 1টা বাজে, আমি একলা, ওরা নিয়ে চলে গেছে। সাথে আমার থেকে আপনার একটা সিগারেট ছিল, আমি সিগারেট যতক্ষণ খাইছি যতক্ষণ আগুন আছে, তখন ভয় নেই। এরপর দেখতেছি হালকা বাতাস, পাহাড়ি এলাকা বাতাস মারতেছে, আরো শীতকাল, ঠান্ডাও লাগতেছে, কুয়াশা কিছু দেখি না, মানে সবকিছু মিলে মানে ভয় লাগতেছে একটা। আরো এখানে ডাকাত ধরো ভয়। ওরা আসতেছে না, প্রায় আধা ঘন্টা 20 মিনিট হয়ে গেল। ওরা বলতেছে নাকি মসজিদ থেকে খাইতে আনার পরে আমার আর ছাড়বে। তা আমি এই আধা ঘন্টার মতো ওইখানে দাঁড়াই। একটু পর পর আমার গাড়ি আওয়াজ করে, গাড়িতে ইয়ে হয়, এমন হয় তেমন হয়, মানে একটু খারাপ লাগতেছে নিজে থেকে। লাইট জ্বালাইছি, লাইট তো ডিম 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 করতেছে, তখনও ভয় লাগতেছে। তারপরে দীর্ঘ 40 মিনিট পরে ওরা আসছে। আসার পরে আপনার টাকা দিছে, আমি চলে আসছি। আসার পরে আপনার ওই যে যে রাবান বাগান আছে, রাবান বাগানের কাছাকাছি আসার পরে আমার গাড়ি আবার ডিস্টার্ব দিতেছে। 3টার কাছাকাছি হয়ে গেছে, আবার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে। 1 ঘন্টা ওইখানে বসেছিলাম। বসে থাকার পরে আবারও আমি গ্যাস লাইট দিয়ে একটু আগুন টাগুন জ্বালাইলাম। দোকান বন্ধ, দোকানের ভিতরে পাশে বসে আছি। 1-2 ঘন্টার মতো বসে থাকার পরে আজান দিছে। আজান দেওয়ার পরে আমি সব ক্লিয়ার, মানে সব ভালো হয়ে গেছে। এরপরে আসলাম ওইখান থেকে, পার্কিংয়ে আসি গাড়ি রাখলাম, রাখার পরে বাড়ির বাসায় গেলাম। বাসায় গেছি, আমার আর ঘুম আসছে না। ওই যে ছোট বাচ্চা বলছে আমার ফুফি লারা দিছে, যে পোস্টমর্টম করা লাশটা নিয়ে গেছে সে বলছে না লারা দিছে, লড়তেছে, একটু আলকু চালকু করতেছে, এই জন্য আমার মনে একটা ভয় ঢুকে গেছে। এমনি তো আমি ভয় পাই না, তারপরও একটা মনের একটা ভয় আছে না, মনের যত সাহস থাকবে একটা ভয় থাকে না, মানুষে বললে একটা ভয় লাগে, এটা স্বাভাবিক। বুঝছি না এগুলো বলে আছে হয়তো স্বাভাবিক, কখনো দেখি নাই, তারপরও এরকম হয়, অ্যাভেলেবেল হয়, কিন্তু এত আমাদের থেকে তেমন লাগে না। তারপরে অনেকে ভয় পায়, যারা নতুন নতুন অন্য ড্রাইভার আসে তারা হয়তো ভয় পায়। দরজা খুলছি, দরজা খোলার সাথে সাথে বডিটা আর কি আমারে ধরার জন্য আমাকে আর কি পুরো আক্রোশ করে চালাইছে যে আমার ধরবে ভাব। এর ভিতরে আমি ওই দেখি আমি পরে দৌড় দিস, গার্ডিয়ান হইলেও তারা একটা ভয় ভীতি পাইতে পারে, একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। এই জন্য আমরা কিন্তু এইগুলো তাদেরকে দেখাই না, তাদেরকে বললে দিই, এবং বললেও দেওয়া হয় যে আপনারা বাড়িতে নিয়ে যখন এই বডি দেখবেন শুধু তার ফেসটা দেখবেন। আমরা মূলত যখন বডি আমাদের কাছে আসে, আসার পর ডাক্তার যখন আসার পর আমার লোক নিয়ে আমি ঢোকার পর অস্ত্র আমাদের হাতে নিয়ে, তারপর মৃতদেহর বুক থেকে শুরু করে মনে করেন প্রস্রাবের থলি পর্যন্ত আমরা কেটে নামাই, এবং রিপের আর কি খেসা, যারে বাংলা আমরা খেসা কই, যে খেসার 2 অংশে থেকে আমরা 2 সাইডে চাকু লাগাইয়া 2টা অংশ কেটে উঠে ফেলি, রিপটা পুরোপুরি কেটে ফেলি অর্ধ অংশে। কাটার পর তখন আমরা হার্ট পাই, এবং ফুসফুসি পাই, এবং লাংস পাই, এবং পরবর্তী নেক্সটের নিচে লিভার পাই, কিডনি পাই, এবং স্প্লিন পাই,
এবং ব্লাডার প্রস্রাবের থলি পর্যন্ত আমরা দেখি, যে তার প্রস্রাব আছে কিনা ওই পর্যন্ত আমাকে দেহের দায়িত্ব আমরা দেখি। এবং পরবর্তী লাস্টে ফিনিশিংয়ে বা মৃতদেহের রানে কিংবা হাতে বা বুকের পিঠের উপরে পাছায় আমরা কেটে দেখি যে কারো কোনো মায়ের ধরে আছে কিনা। যদি আমরা কোনো ধরনের আঘাত পাই ওই ইনজুরিগুলো আমার ডাক্তার সব সে রাফ করে তোলে, এবং ওটা যদি সন্দেহযুক্ত কোনো কিছু না পাই তখন আমরা মৃত্যুর কারণ কীভাবে ডাক্তার সাপ দেবে তখন সে সন্দেহবোধে হিস্টোপ্যাথোলজি প্লাস কেমিক্যাল করে। কেমিক্যাল রিপোর্ট আসা পর্যন্ত আমার ডক্টর সাহেবের কাছে বা রিপোর্টই হবে, ওইটা আসার পর তখন সে মৃত্যুর মূল মতামত দিয়ে দেবে যে সে তার মৃত্যু এই কারণে। আমরা লিভার যখন আমরা কেমিক্যাল টেস্টে পাঠাই এমনি 250 গ্রাম ওয়েট হইতে হবে, এবং স্প্লিন ফুল স্প্লিন আমরা পাঠাই যে 2টা কিডনির অর্ধ অংশ, এবং পুরো পাকিস্তানি এটা ফুল পাকিস্তানি আমরা পাঠাই দিই, যে হাতটা পুরো হাতটা পুরো আস্তায় আমরা দিই, এবং মাথার খুলি কাটা হয়। মাথার খুলি কেটে দেখা হয় যে মাথায় কোনো ইনজুরি আছে কিনা, কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা। ওই জন্য ঘুরে একটা সুন্দর মতো কাটার পরে এটারে খুলিটার আমরা অপর প্রান্তে নিয়ে যাই, নেওয়ার পর তখন আমরা ব্রেনের অংশগুলো আমরা কেটে দেখি। না, মূলত আমি এই কাজে সম্পৃক্ত, আমার জন্মই এই লাইনে। আমার 3 পুরুষে আমি আছি। আমার দাদা করে গেছে, আমার বাবা করে গেছে, এবং বাবা মারা যাওয়ার এই 14 বছর আমি বাবার এই কর্মস্থলে শূন্য অবস্থায় আছি। তা বাবা মারা যাওয়ার 1 সপ্তাহ পরে আমি একটু স্বপ্নের ঘরে একদিন দেখি যে এইটাই যে একটা বডি আসছে বেলা 4টার সময়। তো ওই বডিটা ওদিন প্রসেসিং করতে পারিনি, আমরা আটকে রেখে সবাই চলে গেছি। সকালবেলা যখন আমার কর্মচারী নিয়ে যখন আমি ডাক্তার সহকারে যখন আমি আমার অফিস রুমের পোস্টমর্টম ঘরের রুম যখন খুলছি, খোলার সাথে দেখতেছি এটা যে হঠাৎ একটা ডিকম্পোজ বডি আর কি, বডিটা ছিল ডিকম্পোজ আর কি, বা পচা গলা অবস্থায়, চোখ মুখ উড়েন না। তারপর আমি হঠাৎ দেখতে আছি স্বপ্নের ঘরে যে ওই বডিটা আমি যখন দরজা খুলছি, দরজা খোলার সাথে সাথে ওই বডিটা আর কি আমারে ধরার জন্য আমাকে আর কি পুরো আক্রোশ করে জ্বালাইছে যে আমার ধরবে বাপ। এর ভিতরে আমি ওই দেখি আমি পরে দৌড় দিছি। মূলত আসলে দৌড় দেওয়ার কথা না, ওটা স্বপ্নের ঘরে দৌড় দিছি। যদি আমি দৌড় দিই তাহলে আমি এই কাজটা কে করবে, যেহেতু এটাতে সাহস ছাড়া কোনো কাজ করা যাইবে না। একটা ঘটনা ঘটছে, আমার এক কর্মচারী, ওনার এক ছেলে ছিল, ছেলেটা ছিল বোবা। ওই ছেলেটা হঠাৎ একদিন প্রশাসনিক গাড়িতে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি চোখে দেখিনি শুনছি অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন ওকে নিয়ে পোস্টমর্টমে আসছে। আসার পর যখন ওর বাবা আমি এবং আমার কর্মচারী যারা কাজ করতে গেছি, তখন আমাদের কাছে খুব একটু খারাপ লাগছে, যেহেতু আপনজনের বুকে একটা ছুরি ধরাটা কিন্তু এটা বিশাল একটা ব্যাপার। এই জায়গায় নারী পুরুষ একই কাজে আমরা কাজ করি, কিন্তু নারীর ক্ষেত্রে আমরা একটু সেভ করি, যেহেতু সে আমার মা জাতীয়, আমার মায়ের অংশ, আমার বোনের অংশ। ওই চিন্তা ভাবনা আমরা করি, কাজ করি, যেহেতু মহিলার যাতে আমরা সেফে রাখতে পারি, এইটি আমরা বেশি গুরুত্ব দিই মহিলার প্রতি, যাতে তাদেরকে আওলায় রাখা যায় কিংবা আওলাভাবে কাজ করা যায়, যাতে ভিন পুরুষ তাকে না দেখতে পারে। এবং আমি তো ভিন পুরুষ, আমি দেখার আমার কোনো অধিকার তার নাই, তারপর আমার কাজের ক্ষেত্রে কাজের রুলে আমার তার প্রতি থাকা লাগে এবং কাজ করতে হয়। অজ্ঞাত লাশ দেখা যায়, 2-1টা লাশ ভাসমান অবস্থায় প্রশাসন পায়, খুবই খারাপ লাগে। যেহেতু মনে করেন বিকৃতি লাশ দেখা যায়, কোনো জায়গায় দেওয়া অংশ খুলে পড়ে গেছে, কোনো জায়গায় কঙ্কাল বাইরে গেছে, কোনো জায়গায় দেখা যায় হাতের অংশের কোনো মাংস পাওয়া যায় না, দেখা যায় চোখ উঠেন না, ঠিক আছে। তখন এটা কিন্তু একটু খারাপ লাগার কথা এবং খারাপ লাগে আমাদের ফ্যামিলি। মনে করেন আমার ওয়াইফে, সে আমাকে একটু ভয় করে, যে আমি যে কাজ করি তা ভয় করার কথা, কিন্তু আমি তো মানুষ, ঠিক আছে, আমি তো মানুষ একজন, ভয় করলে তো কাজ হবে। আমি তো চুরি ডাকাতি কোনো কিছু করি না, আমি কাজ করি, পচা গলার কাজ করি, পাঠি আমার 2টা টাকা দেয়, খুশি হয়ে সেই টাকা দিয়ে আমি সংসার জীবনযাপন করি। আমার নিজের দ্বারাও খারাপ লাগে যে আমি একটা আত্মীয় স্বজন দ্বারা যেতে পারতেছি না, কিংবা আমার একটা আমি সমাজে চলতে পারতেছি না, কিংবা সমাজ আমার মনে মনে ঘৃণা করে, হয়তো বা সামনে আমাকে বলেন এই জন্য যে আমি কারোর সাথে কোনো বেয়াদবি করি না। এই কাজে আমার ওয়াইফও সে আমাকে বলছে যে তুমি এই কাজটা দেখো, যে সেরতে পারো নি, অন্য কোনো কাজ নাও, তুমি হয়তো রিক্সা চালাই খাও। আমি সেবা দিই মানুষকে। যে সন্তান বাবা মারা যায় 2-4 দিন হয়ে গেলে ছেলে সন্তান তার দ্বারে যায় না, এবং আমি সেই অভাগা বাপের ডেড বডি আমি নিজে পোস্টমর্টম করি, পচা গলা হইলো, আমার প্রতি কোনো ঘৃণা নাই, কারণ কিসের জন্য সে একটা মানুষ, এই বিষয়ে আমি কাজ করি। আমি
একটা কথাই সবসময় বলিস যে মা বোনেরা স্বামীর কথায় পাড়া প্রতিবেশীর কথায় কেউ এই ধরনের কাজ করেন না যে আত্মহত্যা করেন, আত্মহত্যা করে আপনার একটা নারী, আপনার আমার মা জাতীয়, আপনার বোন জাতীয়, হ্যাঁ, আপনার দেহটারে অনেক পুরুষ কিংবা প্রশাসন থেকে আমরা আমার ডোমেন লেভেলে যারা আমরা আছি, আমার কর্মচারী যারা আছে, সবাই কিন্তু আমার মার দেহের অংশটা আমাদেরকে দেখতে হয়, যেহেতু তাদের ময়নাতদন্তকালীন আমাদেরকে ফেরেসিরা সব কিছু তার দেখতে হয় এবং ফেরেসিরে তার দেহ থেকে অনেক অংশ জিনিস আমরা কেমিক্যালে পাঠানো হয়। কিন্তু এই জিনিসগুলো আমার দ্বারা খুবই খারাপ লাগে যে মা বোনেরা আপনারা এই ধরনের কাজ করেন না, যে আপনার দেহ থেকে একটা অংশ আপনি আটটার জায়গায় পাঠাই দেন, এই অংশটা কোথায় রয়েছে, কীভাবে রয়েছে খবর কিন্তু আমার আপনার কাছে কেউর কাছেই নাই।